আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রতি নিন শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি আরেকটি লগি বৈঠা আন্দোলনের মুখোমুখি বাংলাদেশ। আসছে 111 সরকার। আপনাদের নিশ্চয়ই 2006 সালে আওয়ামী লীগের লগি বৈঠা আন্দোলনের কথা মনে আছে। লগি বৈঠা আন্দোলন বা লগি বৈঠা র্যালি হলো 2006 সালের 28 অক্টোবর তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগ সভানেত্রী কর্তৃক আহ্বায়িত একটি রাজনৈতিক সমাবেশ, যা তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের গৃহীত কিছু অভিযুক্ত সিদ্ধান্তের কারণে সংগঠিত হয়। এই লগি বৈঠা আন্দোলনটি ছিল 2006-08 সময়কালে বাংলাদেশের রাজনৈতিক সংকটের একটি অংশ। আপনারা ইতিমধ্যে খেয়াল করেছেন, আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা ইতিমধ্যে যার যা কিছু আছে তাই নিয়ে প্রতিরোধ গড়বার আহ্বান জানিয়েছেন এক বক্তব্যে গতকালকে। কাজেই শুরু হয়ে গেছে। আপনি দেখছেন যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ইতিমধ্যে বিচ্ছিন্ন ঘটনা কিন্তু ঘটা শুরু হয়ে গেছে। গতকালকে ফরিদপুরের ভাঙ্গায় দেখলেন কি ঘটলো, কিংবা আজকে নারায়ণগঞ্জের ফতুল্লায় আওয়ামী লীগের মিছিলে বিএনপির বাধা, বিএনপি কর্মীদেরকে গণধোলায় দিয়েছে আওয়ামী লীগ। এবং আজকে রাজধানী ঢাকার শ্যামলীতে আওয়ামী লীগের মিছিল, সেই মিছিলে বিএনপি বাধা দিতে গেলে তাদেরকে ধাওয়া দিয়েছে, বিএনপির কর্মীরা পালিয়ে গেছে। এমনকি পুলিশের কাছ থেকে, পুলিশ মিছিল থেকে শ্যামলীতে অ্যারেস্ট করতে গেলে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেবার মতো ঘটনা ঘটছে। এই ভিন্ন ভিন্ন বিচ্ছিন্ন ঘটনাগুলো এক হয়ে যাবে খুব শীঘ্রই সেটি। এবং আজকে বাগেরহাটে, রাজধানীর বাইরেও বিভিন্ন জায়গায় এমনটা হয়েছে। নির্বাচনী সীমানা পুনর্নির্ধারণের প্রতিবাদে বাগেরহাটে মিছিল সমাবেশ হয়েছে। গতকালকে তো ভাঙ্গা দেখেছেন, এমনটা বিভিন্ন জায়গায় হচ্ছে। অর্থাৎ একটা লগি বইটা আসছে, কারণ আওয়ামী লীগ নেতা করবেন যারা বাংলাদেশে আছে, যারা বাংলাদেশে আছে বলতে বাংলাদেশে 99% আওয়ামী লীগ নেতা কর্মী বাংলাদেশে আছে। কিছু চিহ্নিত দেশের বাইরে চলে গেছে, তাদের কথা আলাদা। কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগ নেতা কর্মীদের বাঁচতে হলে যুদ্ধ করতে হবে, এটি ইতিমধ্যেই তারা বুঝে গেছে। এবং যুদ্ধ, খন্ড খন্ড যুদ্ধ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এবং দিন যত যাবে এটি আরো তীব্র থেকে তীব্রতর হবে, সেই আলামত চারপাশে স্পষ্ট। এই আলামত থেকে সরকারের ভেতরে কিন্তু যদিও আপনি দেখেন যে সরকার তো চলছে, সরকার তো নড়চড় করছে না, সরকার চলছে, কিন্তু ভেতরে একটা ভয়ও কাজ করছে। আমরা যে ভাবি যে সরকারকে ভয় পায় না, প্রবল প্রতাপশালী বানের জলের মতো ভেসে যায়, অথচ ইউনূস সরকার বা ইউনূস সরকারের পরিষদে যারা আছে তারা কি ভয় পায় না? অবশ্যই ভয় পায়। তারা এটি অন্ততপক্ষে বোঝে যে এই পরিস্থিতিটা যদি চেঞ্জ হয় তাহলে কি হবে। শুধু সরকার না, সরকারের সহযোগী যে রাজনৈতিক দলগুলো এই মুহূর্তে আছে তারাও কিন্তু ভয় পায়। গতকালকের একটা ফেসবুক স্ট্যাটাস এই সরকারের 29 জন রাজনৈতিক দলের একটি নেতা ফেসবুক স্ট্যাটাস আমার চোখে পড়লো, যার কারণে আমি সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই। যে ভিপি নুরের রাজনৈতিক দল গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। তিনি সেখানে লিখেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সমালোচনা আমিও করেছি, সামনেও করব, কিন্তু তাকে দায়িত্ব থেকে সরিয়ে কিংবা অন্তর্বর্তীকালীন সরকার ভেঙে দিয়ে তত্ত্বাবধায়ক সরকার গঠনের পক্ষে আমি নই। এর কারণ হলো, নতুন করে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে গেলে গণ অভ্যুত্থানের অংশীদার রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছাতে পারবে না, বরং বিভাজন বাড়বে। সেই সুযোগে বাংলাদেশে আরেকটি 1-11 নেমে আসবে। সেক্ষেত্রে গণ অভ্যুত্থান পরবর্তী সরকারে অংশ নেওয়ার অপরাধে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সকল উপদেষ্টাদের গ্রেপ্তার করা হবে।
গণ অভ্যুত্থানের শক্তিগুলো বিভাজিত হওয়ার কারণে 1-11 সম্ভাবনা বাড়ছে। আমার কাছে মনে হচ্ছে বিদেশি একটা এজেন্সি গণ অভ্যুত্থানের শক্তিগুলোর সম্পর্ক বিনষ্ট করতে কাজ করছে। হয়তো দলগুলো তা বুঝতে পারছে না। দেশ ও জনগণকে বাঁচাতে আমাদের ঐক্যবদ্ধ থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতার বিকল্প নেই। ডক্টর মোহাম্মদ ইউনূস ব্যর্থ হলে পুরো বাংলাদেশের স্বপ্ন বিনষ্ট হবে। ইউনূস গত 14 মাসে পুরোপুরি ব্যর্থতায় পর্যবেসিত হয়েছে। এটি প্রথমত, ডক্টর ইউনূস আসলে বাংলাদেশে একটা বিভাজন তৈরি করেছেন। তিনি ক্ষমতা নিয়েছেন, নিয়ে তিনি যদি সবাইকে নিয়ে একসাথে কাজ করতেন, একসাথে কাজ করে নির্বাচনের পথে এগিয়ে যেতেন, তাহলে আজকে এই যে লগি বৈঠার প্রশ্ন আসছে কিংবা 1-11 সরকারের প্রশ্ন আসছে, এগুলো আসতো না। গর্তটা তো তিনি নিজেই খুঁজেছেন। গর্ত খোঁড়ার পরে আজকে এই প্রশ্নগুলো আসছে। কারণটা হচ্ছে যে দেখুন, আওয়ামী লীগকে আপনি বাদ দিয়েছেন, কার্যক্রম বন্ধ করেছেন। এটি একটা আপনাদের ভুল সিদ্ধান্ত। এটি আপনাদের এই 1-11 আসবার জন্য একটা বড় গর্ত। কারণ আওয়ামী লীগকে কেন বাদ দেবেন? আওয়ামী লীগের দুর্বৃত্ত থাকলে তাদেরকে ধরুন, তাদেরকে অ্যারেস্ট করুন। অতীতের আমরা এই বিশেষ ধরনের সরকার 1-11 সরকার দেখেছি, কিংবা আমাদের সংবিধানের 3 মাসের তত্ত্বাবধায়ক সরকার দেখেছি। কোথাও কি কোনো রাজনৈতিক দলকে তারা বাদ দিয়েছে? বাদ দেয়নি। দুর্বৃত্তদের অ্যারেস্ট করেছে। আওয়ামী লীগের দুর্বৃত্তদের অ্যারেস্ট করুন, বিএনপির দুর্বৃত্তদের অ্যারেস্ট করুন। এই যে নতুন উদাহরণ তো তৈরি হলো সামনে, নেপাল। নেপালে সুশীলা কার্কি সরকার কোন রাজনৈতিক দলকে কি বাদ দেবার কথা বলেছে? বলেনি। যেরকম নেপাল ভুল করবে না, 6 মাসের একটা সময় নিয়েছে, 6 মাসের মধ্যে নির্বাচন দিয়ে চলে যাবে। কিন্তু ডক্টর ইউনূস সরকারের নির্বাচন নিয়ে দোদুল্যমানতা আছে এবং চারিদিকে গণ অসন্তোষ বাড়ছে এবং সরকার বিদায় নিতে বাধ্য হবে, সংকটে পড়বে এবং একটা 1-11 সরকার আসবে। এবং রাশেদ খান যেটি বলেছেন যে গণ অভ্যুত্থান পরবর্তী সরকারে অংশ হওয়ার জন্য সংবিধান লঙ্ঘন করে, এবং এই যে সরকারটা চলছে প্রতিনিয়ত সংবিধান লঙ্ঘন করছে, অ্যারেস্ট হবে। অ্যারেস্ট হয়ে বিচারের মুখোমুখি হবে। ডক্টর ইউনূস নিজেই নিজের গর্ত খুঁড়ে সেদিকেই যাচ্ছে। ডক্টর ইউনূস অ্যারেস্ট হতেন না, কিংবা ইউনূস পরিষদের কেউ অ্যারেস্ট হতেন না যদি আওয়ামী লীগকে, এই দলকে, সেই দলকে, জাতীয় পার্টিকে নিষিদ্ধ, আওয়ামী লীগকে নিষিদ্ধ, 14 দলকে নিষিদ্ধ, এগুলো কি দল কি দোষ করেছে? এই কথাগুলো বারবার বলছে, আবারও রিপিট করছে। আজকে ভয় ভীতি তৈরি হচ্ছে বলেই এই গণ অভ্যুত্থানের অংশীজন, এই সরকারের অংশীজন রাশেদ খানরা আশঙ্কা প্রকাশ করছেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে। এই স্ট্যাটাস গুলো কেন আসছে? সেই আলামত গুলো সুস্পষ্ট। 1-11 আসছে এই জন্য, যার দরুন আজকে স্ট্যাটাস বের হচ্ছে। এখন দেখার বিষয় যে সেটি কবে হয়। ইতিমধ্যে গুছিয়ে উঠছে, ইতিমধ্যে সংগঠিত হচ্ছে চারদিকে। যে কোনো সময় একটা গণ অভ্যুত্থান ঘটবে, আবার একটা পাল্টা গণ অভ্যুত্থান ঘটে ইউনূস সরকারের পতন হবে। ইউনূস সরকার নির্বাচন করে যেতে পারবে না। আগে শতবার বলেছি, আরো শতবার বলবো, পারবে না। 1-11 সরকার আসবে এবং ইউনূস সরকারের পরিষদের লোকজন অ্যারেস্ট হবে। সেদিকেই যাচ্ছে। কিন্তু এখনো সময় আছে ইউনূস সরকারের সংশোধন হবার। এই যে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা উঠিয়ে নেন, তাদেরকে রাজনীতি করতে দেন। আমি আজকেও একটা ভিডিওতে হয়তো বলেছি, রাজনীতি করতে দেন এবং যারা দুর্বৃত্ত আছে তাদেরকে ধরুন, যারা চিহ্নিত তাদেরকে ধরুন। বিএনপির চিহ্নিত ধরুন। বিএনপি নেতাকে দেখলে আপনি সার বলে উঠে যাচ্ছেন, কোলাকুলি করছেন। এই যে গত পরশু একটা ঘটনা ঘটেছে, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, বিএনপির একজন নেতা, যিনি সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী ছিলেন, সাজাপ্রাপ্ত আসামি ছিলেন, ইউনূস সরকারের বইয়ের বদৌলতে তিনি খালাস পেয়েছেন। তিনি তার মন্ত্রণালয়ে গেছেন, তাকে দেখে স্যার বলে সালাম দিয়ে উঠে পড়ছেন। এগুলো করলে পার পাবেন না। ধেয়ে আসছে লগি বৈঠা, ধেয়ে আসছে 1-11। প্রস্তুত থাকতে হবে। বলছি যে এখনো সংশোধনের সময় আছে। এখনো জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে আবার নতুন করে শুরু করুন। হয়তো আরো 3 মাস 6 মাস সময় দেবে, তাহলে সবাই।
4 সেপ্টেম্বর গেজেটের মাধ্যমে 300 আসনে সীমানা নির্ধারণের চূড়ান্ত তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদি ইউনিয়নকে ফরিদপুর 4 আসন থেকে কেটে ফরিদপুর 2 আসনে যুক্ত করা হয়। অর্থাৎ 4 সেপ্টেম্বরের পর থেকে ভাঙ্গায় বিভিন্ন কর্মসূচি পালন করছে স্থানীয় বাসিন্দারা। গত রোববার থেকে 3 দিনের সকাল সন্ধ্যা সড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি করে স্থানীয় জনতা। আর তারই পরিপ্রেক্ষিতে আপনারা গতকালকে দেখলেন ভাঙ্গা পরিস্থিতি আউট অফ কন্ট্রোল। ভাঙ্গা যেন পুরো এক রণক্ষেত্রে পরিণত হয়েছিল। ভাঙ্গা প্রশাসন, ভাঙ্গা উপজেলা প্রশাসন, থানা প্রশাসন একটা যেন যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছিল। পুলিশ সেখানে নিয়ন্ত্রণ করতে পারেনি। এই আন্দোলনকারীদের ধাওয়ায় পুলিশ স্থানীয় মডেল মসজিদে গিয়ে আশ্রয় নিয়েছিল। আমরা সেনাবাহিনীকেও সেখানে উপস্থিত হতে দেখিনি। হয়তো এমনটা হতে পারে যে সেনাবাহিনী আর বল প্রয়োগ করবে না, কারণ গত কিছুদিন আগে জুলাই মাসে সেনাবাহিনী গোপালগঞ্জে অতিরিক্ত বল প্রয়োগ করতে গিয়ে দেশে বিদেশে বিতর্কিত হয়েছে, সমালোচিত হয়েছে, ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। জাতীয় সংসদ নির্বাচনের সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রেক্ষিতে সেখানকার মানুষজন আন্দোলন করে আসছিল। এই আন্দোলনের ঘটনাকে কেন্দ্র করেই এখানে একটা রণক্ষেত্রে পরিণত হয়েছিল। এই ঘটনার প্রেক্ষিতে এলাকায় সহিংসতা ছড়িয়ে পড়ে। ভাঙ্গা থানা ও উপজেলা পরিষদ, ইউনোর বাসভবন ও অফিসার্স ক্লাবে ঢুকে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা। সরকারি এসব ভবনের প্রতিটি তলায় চেয়ার, টেবিল, ফ্যান সহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করা হয়েছে। আন্দোলনকারীদের ধাওয়ায় দায়িত্বরত পুলিশ সদস্যরা স্থানীয় মসজিদে গিয়ে আশ্রয় নেয়। আমি খানিক আগে যেটি বললাম, হামলার শিকার হয়েছেন সাংবাদিকরাও। গতকাল সকাল থেকেই ভাঙ্গা মোড়ে মহাসড়ক অবরোধ করে এই তাণ্ডব চালায় আন্দোলনকারীরা। তাদের অবরোধে দিনভর ছিল ঢাকা, খুলনা ও ঢাকা বরিশাল মহাসড়ক বন্ধ। বন্ধ ছিল দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার যান চলাচল। সন্ধ্যার দিকে আন্দোলনকারীরা রাস্তা থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়। বেশ কিছুদিন ধরে ফরিদপুর 4 সংসদীয় আসনে পুনর্বিন্যাসের প্রতিবাদে ও পুরনো সীমানা বহালের দাবিতে মহাসড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি পালন করে আসছিল স্থানীয়রা। চলমান ঘটনাকে কেন্দ্র করে গত শনিবার মধ্যরাতে নগরকান্দা উপজেলা থেকে আলগী ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমানকে আটক করে গোয়েন্দা পুলিশ। এরপর রোববার রাতে 91 জনের নামে সুনির্দিষ্টভাবে এবং 150 জন অজ্ঞাতনামা ব্যক্তির নামে পুলিশ মামলা করে। গতকাল সকালে ফের আন্দোলনে নামে বিক্ষোভকারীরা দুপুরে তার সহিংস রূপ নেয়। এই ঘটনায় গণমাধ্যমের কাছে মন্তব্য করতেও রাজি হননি ফরিদপুরের স্থানীয় প্রশাসন, ডিসি, এসপি, বিভিন্ন পর্যায়ের প্রশাসনের কর্মকর্তারা। ভাঙ্গা রণক্ষেত্র এটি কি দিচ্ছে, কি আলাম দিচ্ছে? সংসদীয় আসন পুনর্বিন্যাস, এটি যেটি হোক, এই আন্দোলনকারীদের যদি আপনি বলেন যে সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে কারা? আওয়ামী লীগের লোকজন। চেয়ারম্যানকে কাকে গ্রেপ্তার করা হয়েছে? আওয়ামী লীগের চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়েছে। 91 জন সুনির্দিষ্ট ব্যক্তি কাদের নামে মামলা দেওয়া হয়েছে? আওয়ামী লীগের লোকজন। অজ্ঞাতনামা রাখা হয়েছে 150 জন। যখন যেভাবে পারবে আওয়ামী লীগের লোকজনকে ঢুকিয়ে ফাঁসিয়ে দেবে। এগুলো কি হচ্ছে? আমরা আসলে গত 5 আগস্ট পরবর্তী সময় থেকে বাংলাদেশে একটা প্রতিহিংসার বাংলাদেশ চর্চা করা হচ্ছে। এক পক্ষ খাবে আর এক পক্ষ মরবে, এই নীতিতে চলছে বর্তমান বাংলাদেশ। ঐক্যের বাংলাদেশের কথা বারবার বলি, বিভিন্ন কথাই বলি, ঐক্যের বাংলাদেশ প্রতিষ্ঠায় কোনো নজর নেই। যদিও বা বর্তমান সরকার একটি ঐক্যমত্য কমিশন গঠন করেছে। ঐক্যমত্য কমিশন গঠন করেছে মূলত সংস্কার করার জন্য, জুলাই সনদ করার জন্য, জুলাই ঘোষণাপত্র দেবার জন্য, কিন্তু ঐক্যের দেখা নেই।
ঐক্যহীন একটা বাংলাদেশের পথে আমরা হাঁটছি। এই ঐক্যহীন বাংলাদেশের পথে হাঁটবারই একটি প্রভাব গতকালকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রাণকেন্দ্র ভাঙ্গার বিশাল যে চত্বরটা দেখেন, সেই চত্বরটা গতকালকে রণক্ষেত্রে পরিণত হয়েছিল। আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণের বাইরে ছিল। আপনারা শুনলেন যে পুলিশ মসজিদে আশ্রয় নিয়েছিল, সেনাবাহিনীকেও সেখানে কন্ট্রোল করতে দেখা যায়নি। কি হচ্ছে এই ভাঙ্গার রূপ? সেই রূপটা কি সারা বাংলাদেশ ব্যাপী বিস্তার লাভ করবে কিংবা রাজধানী ঢাকায় চলে আসবে? চলে আসবে, কারণ সরকার যে পথে চলছে, যে পথে চলবার চেষ্টা করছে, যার দরুন আওয়ামী লীগ মানে মানুষ না, সে আওয়ামী লীগ, তাকে ধরো, তাকে ঠেকাও, তাকে মারো, এরকম যেটি হোক না কেন, ভাঙ্গায় যেটি হয়েছে যে স্থানীয় সংসদীয় আসন পুনর্বিন্যাস, মানুষ আসলে এগুলো এখন মানতে পারছে না, মানতে চাইছে না। কারণ এক ক্ষোভ গিয়ে আর এক ক্ষোভে পড়ছে। মানুষ ভালো নেই, ভালো নেই এর প্রভাবটা সংসদীয় আসন পুনর্বিন্যাস করলি কেন? বিষয়টা এমন ধরবার চেষ্টা করছে, এক রাগ 10 বিষয়ের রাগ এক জায়গায় ক্ষোভ প্রশমন করবার চেষ্টা করছে, এবং ক্ষোভের বহিঃপ্রকাশ স্থানীয় প্রশাসনে, স্থানীয় ভাঙ্গা উপজেলা প্রশাসনের অফিস আদালত যেগুলো আছে সেগুলো মেসাকার। আজকে যদি বলেন আজকে অফিস করতে হবে, অফিস করতে পারবে না, কালকে অফিস করতে পারবে না, সংস্কার না হওয়া পর্যন্ত অফিস করতে পারবে না। কাজেই বাংলাদেশের মানুষকে বর্তমান সরকার খেপিয়ে দিচ্ছে। একটা বিশাল জনগোষ্ঠী বাদ দিয়ে এখনো বলবো যে সরকারের শুভবুদ্ধি উদয় হোক, শুভবুদ্ধি উদয় হয়ে সব মানুষের রাজনীতি করবার, অ্যাক্টিভিস্ট করবার, কর্মকাণ্ড করবার সুযোগ তৈরি হোক। তবে এই কথা বলে রাখছি, যদি কেউ আওয়ামী লীগ হয়, আওয়ামী লীগের যদি সন্ত্রাসী হয়, দুর্বৃত্ত হয়, তাকে ধরুন, আওয়ামী লীগের রাজনীতি উন্মুক্ত করে দিন, দিয়ে যদি কেউ আওয়ামী লীগের দুর্বৃত্ত থাকে তাকে ধরুন, অ্যারেস্ট করুন, বিচারের আওতায় আনুন। কারণ আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন ক্ষমতার বলয়ে থাকবার কারণে বহু দুর্বৃত্ত সাজা পায়নি, দিনের পর দিন দুর্বৃত্তপনা করে গেছে, সাজা পায়নি। যেহেতু এখন আওয়ামী লীগ নেই, তাদের সাজা দেওয়ার সুযোগ আছে, সাজা দিন। শুধু আওয়ামী লীগের সাজা দিলে হবে না, বিএনপির, এই যে বিএনপির যে গত 1 বছরে যে দুর্বৃত্তপনা করলো, বিএনপি ওপেন রাজনীতি করবে, আওয়ামী লীগ ওপেন রাজনীতি করবে, জামাত ওপেন রাজনীতি করবে, সবাই রাজনীতি করবে, কিন্তু এই যে আমি আওয়ামী লীগ বললাম, বিএনপির যারা গত 1 বছর যাবৎ দুর্বৃত্তপনা করছে তাদেরকে ধরুন, তাদেরকে অ্যারেস্ট করুন। এবং এর আগে 2001 থেকে 2007 সালের 1/11 সরকার আসা পর্যন্ত যে তাণ্ডব করেছে বিএনপির লোকজন, তাদেরকে ধরুন। আবার তারা ইতিমধ্যে অনেকে সাজা ভোগ করেছে, সাজার মেয়াদ শেষ হয়েছে, জেল থেকে বেরিয়েছে, এর বাইরে সাজাপ্রাপ্ত আসামি বহু খালাস হয়ে গেছে, তাদেরকে ধরুন। ভাঙ্গা সারা বাংলাদেশ ভাঙিয়ে দেবে, কারণ ভাঙ্গা উদাহরণ তৈরি করলো, ভাঙ্গা রণক্ষেত্রে পরিণত হলো। এগুলো করলে আপনাদেরকে ভাঙতে আসবে। আমরা সচেতন করে দিচ্ছি, সচেতন করবার চেষ্টা করছি, এখনো সময় আছে, সচেতন হন, না হলে ভাঙ্গার পরিণতি কিংবা গোপালগঞ্জের পরিণতি কিন্তু রাজধানীতেও হবে। গোপালগঞ্জ স্থানীয় প্রশাসন চত্বর ভাঙচুর করেছে, কোনো ভাঙচুরকে আমরা সমর্থন করি না, কিন্তু কেন্দ্রীয় প্রশাসনের প্রধান কেন্দ্র যমুনা যদি ভাঙচুর করতে আসে ঠিকই দিতে পারবেন না। কিন্তু আমি বারবার একটা কথা বলি যে অতীতের প্রবল প্রতাপশালী সরকার, ইমিডিয়েট পাস্ট যে সরকারটি আওয়ামী লীগ সরকার ছিল, প্রবল প্রতাপশালী সরকার, সেই সরকারকে কিন্তু ভেঙে দিয়েছে, গণভবনকে কিন্তু ভেঙে দিয়েছে, কেউ রক্ষা করতে পারেনি। কাজেই আজকে এই বর্তমান যে সরকার, এই সরকারটি অনৈক্য তৈরি করে যে অবস্থা তৈরি করছে, সেই সরকারের মূল কেন্দ্র, প্রধান কেন্দ্র আজকে যমুনা হয়েছে। আগে ছিল গণভবন, যমুনা হয়েছে। যমুনায় যদি ভাঙচুর করতে আসে বা ভাঙে, ঠেকিয়ে দেবেন কিভাবে? পারবেন না তো। ভাঙ্গায় কালকে সেনাবাহিনী ঠেকায়নি, পুলিশ আশ্রয় নিয়েছে মসজিদে। 5 আগস্ট গণভবনে সেনাবাহিনী গণভবন ভাঙা ঠেকায়নি। কালকে যে আপনার যমুনাটা ঠেকিয়ে দেবে, ভাঙতে দেবে না। ভাঙচুরকারীরা যদি আসে,
ছেড়ে দিয়ে চলে যাবে না, এই নিশ্চয়তা আপনি দিতে পারেন না। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেঁচে গেছে, তার কূটনৈতিক ভালো সম্পর্ক ছিল, ভারতের সাথে ভালো সম্পর্ক ছিল, ভারত তাকে সহযোগিতা করে, বাংলাদেশের সেনাবাহিনী তাকে সহযোগিতা করে নিয়ে চলে গেছে। কিন্তু আজকে যদি যমুনায় চলে আসে, ডক্টর ইউনূসকে কে বাঁচাবে? কাজেই আমরা চাই না এই ধরনের অনিষ্ট কর্মকাণ্ড হোক, কিন্তু ভাঙ্গা যেন সারা বাংলাদেশকে না ভেঙে দেয়, এই কথাটা মাথায় রাখতে হবে। এই মুহূর্তে এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।